আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই সংবাদ শিরোনাম। ধর্ম ও মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। সংখ্যালঘুদের বিষয়ে অবাধ তথ্য পেতে ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, আগের বক্তব্যগুলো সরিয়ে ফেলার নির্দেশ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অসম্মান করায় ভারতের পণ্য বর্জনের আহ্বান রিজভির। দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার বিদেশে বসে উস্কানি দিচ্ছে, অভিযোগ জয়নুল আবেদিন ফারুকের। এবং নিরপেক্ষ ভোট আয়োজনে পুলিশের সক্ষমতা আছে দাবি নতুন আইজিপি বাহারুল আলমের। মামলা যাচাই না করে গণহারে গ্রেফতার না করার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ধর্ম ও মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিভিন্ন পার্থক্য থাকলেও কেউই পরস্পরের শত্রু নয়। রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন। যে কোনো ঘটনায় জড়িত দোষীদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন আদিন সচিব। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বা উস্কানির অভিযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এই চেষ্টাকে প্রতিহত করতেই ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মতবিনিময়। আমি আন্তরিকভাবেই বলার চেষ্টা করেছিলাম, যেহেতু ধর্মীয় সম্প্রদায়ের অবাধ তথ্য পেতে নেতাদের সহযোগিতা চেয়ে ডক্টর ইউনূস বলেন, ধর্মমতের পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাই এক পরিবার। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। সংখ্যালঘুদের নিয়ে বিদেশি প্রচার মাধ্যমে যেভাবে বিভিন্ন হামলার অপপ্রচার চলছে, বাস্তবতা হচ্ছে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশে এমন কোনো ঘটনা ঘটলে সরকারি দোষীদের বিচারের আওতায় আনবে। দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে, এটি হলো সরকারের দায়িত্ব। প্রথম কথা হলো যে এটা না হওয়াটা পরিবেশ সৃষ্টি করা, একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা, এটাই হলো আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা। বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার সংলাপে অংশ নেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংগঠনের নেতারা সহ বিভিন্ন মন্দিরের পুরোহিত, ধর্মীয় উপাসনালয়ের যাজকরা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়, আমাদের দেশের মানুষ যেন বিভ্রান্ত না হয়। আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে, তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যা আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। যার ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। আবহমানকালে যে সংস্কৃতি, আমরা সেই রকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই। ধর্মীয় নেতারা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো থাকলেও একটা পক্ষ উস্কানি দিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছে। কোনো কিছু ঘটলেই বাইরের রাষ্ট্র মাথা ঘামাক, এটা চান না বলেও মন্তব্য করেন তারা। কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। মিডিয়া যেন কোনোভাবেই অন্যায়, ভুল সংবাদ সম্প্রচার না করে। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি, সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম।
এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে আমরা আমাদের জায়গা থেকে গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। আপনারা ফ্যাক্ট চেক করেছেন, তথ্য সরবরাহ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। বিদেশে যতই অপপ্রচার চলুক, বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। মনে করি এই জেনারেশনের কর্তব্য শেষ হয়ে যায় নাই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ভারত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এ সময় ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার। তিনি বলেন, ভারত তাদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের হিন্দুদের ব্যবহার করছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজন কান্তি সরকার। বিস্তারিত জানাচ্ছেন রচনা দাস। ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক কিছু ব্যক্তির বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্রচার ও ভারতীয় দুরভিসন্ধির বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। বাংলাদেশ বর্তমান সাম্প্রদায়িক সহাবস্থানে বিশ্বের অন্যান্য সকল দেশের জন্য অনুসরণীয় দেশ। এ সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংগঠনটির পক্ষ থেকে 5টি দাবি জানানো হয়। আমরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের জনগোষ্ঠী সম্মিলিতভাবে ভারতীয় সংবাদ মাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিদের এ সমস্ত প্রোপাগান্ডা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে বোঝার চেষ্টা করুন। চট্টগ্রামের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সংগঠনটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন, এই বিষয় নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে ভুল বোঝানোর চেষ্টা করছে একটি চক্র। পুরো ইস্কনকে ব্যবহার করতে পারে নাই, তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে, সেটা চিন্ময় নামে এক ভদ্রলোক। সেই তার নামে অসংখ্য অভিযোগ আছে এবং ইস্কন দ্বারা বহিষ্কৃত এই চট্টগ্রামের ঘটনাটা আমরা দেখছি, সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। নিরীহ যারা না বুঝে চিন্ময়কে সমর্থন করেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটা ঠিক করছেন না আপনারা, এটার দ্বারা ভিন্ন মেসেজ চলে যাচ্ছে। ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভাঙচুর, প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ এবং অশালীন অযৌক্তিক ও বানোয়াট মন্তব্য প্রচার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। কোন ব্যক্তি রচনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের জনগণের সাথে বিদেশে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আগের বক্তব্যগুলো সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার শতাধিক মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিদেশে থেকে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন। তিনি তার ফোন আলাপের রেকর্ডিং অনুসারীদের ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব বক্তব্যের মধ্যে যেগুলো সহিংসতার উস্কানিমূলক এবং গণহত্যার তদন্ত ও বিচার কাজকে বিঘ্নিত করতে পারে তা প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন টিম। তিনি কিছু বক্তব্য দিয়েছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে, এখনও ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে
সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা। শুনানিতে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা তা জানতে চান ট্রাইব্যুনাল। জবাবে তার পক্ষে কোনো আইনজীবী না থাকার কথা জানায় প্রসিকিউশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভারত সম্মান করে না, উল্টো স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয় দেশটির পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতের অপতৎপরতার কাছে মাথা নত নয়, বরং একজোট হয়ে সব ষড়যন্ত্রের মোকাবেলা করবে দেশের মানুষ। আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার ভারতে বসে উস্কানি দিচ্ছে, তবে তা সফল হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচারের জবাব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কিছু পণ্যের জন্য ভারতের মুখাপেক্ষী থাকার কারণ নেই, তবে কোনো ষড়যন্ত্রের কাছে দেশের মানুষ মাথা নত করবে না। যে কোনো অবস্থায় এদেশের মানুষ শত্রুকে মোকাবেলা করতে জানে। ভারত বিভিন্ন অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে দেশের মানুষ। যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আপনাদের উপর আমরা মুখাপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই, যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে। ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাংলাদেশে এইটা করবে না। জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব, এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিরুদ্ধে ভারতীয় অপপ্রচার ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও ভারত যতই চেষ্টা করুক, বাংলাদেশের মানুষের ঐক্য ভাঙতে পারবে না। বাংলাদেশের মানুষের প্রতি আপনার সম্মান প্রদর্শন না করার 18 কোটি মানুষ প্রস্তুত আছে লং মার্চ করে আপনাদের বিরুদ্ধে আবার আমরা প্রতিরোধ করে চলব। বাংলাদেশ নিয়ে আর নাক গলাবেন না। পরাজিত শক্তির সব চক্রান্ত মোকাবেলায় দেশের মানুষ প্রস্তুত আছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নিত্যপণ্যের চড়া দামে রেকর্ড গড়ে নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%। গ্রামের তুলনায় শহরে এ হার বেশি। এ কারণে পরিসংখ্যান ব্যুরোর নভেম্বর মাসের ভোক্তা মূল্য সূচকে গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11.38%। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ডলারের বাজার স্থিতিশীল থাকায় জুনে মূল্যস্ফীতি কমে আসবে 7%। সাইফুল আলমের রিপোর্ট। শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজার। শাকসবজির পর নতুন পেঁয়াজও আসছে মোকামগুলোতে। তবে সরবরাহ বাড়ার পরও অতিরিক্ত দামে এসব পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। এই পরিস্থিতির মধ্যে পরিসংখ্যান ব্যুরো বিবিএস নভেম্বর মাসের ভোক্তা মূল্য সূচক প্রকাশ করেছে, যেখানে জানানো হয় গত মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 13.8%। অর্থাৎ গেল মাসে 100 টাকার খাদ্যপণ্য কিনতে হয়েছে 113 টাকা 38 পয়সায়, যা কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। গ্রাম ও শহর বিবেচনায় গ্রামে গড় মূল্যস্ফীতি কিছুটা কমলেও বিপরীত চিত্র ছিল শহরগুলোতে। বিশ্লেষকদের মতে দুর্বল বাজার তদারকির কারণে এখনো সুযোগ নিচ্ছে কারসাজিকারীরা। আমাদের একটা অ্যাডভান্টেজ আছে যে এগ্রিকালচার ফিল্ড সেলফ সাফিসিয়েন্সি আসে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটার অ্যাডভান্টেজ আমরা পাই। মার্জিন কমানো হয়েছে, ট্যাক্স কমানো হয়েছে, কমিশন রেস্ট্রিক্টেড করা হয়েছে, তো বিজনেসম্যানদের তো এটার অসুবিধা হওয়ার কথা না। প্রথমে তো 4 মাস চেয়েছে তারা বাই ডিসেম্বর, তারপরে আরো 6 মাস চেয়েছে বাই জুন। আমার মনে হয় এভরিথিং উইল বি ইন অর্ডার এই টাইমের মধ্যে। এদিকে চড়া খাদ্য মূল্যের কারণে গড় মূল্যস্ফীতিও বেড়েছে।
সিপিআইয়ের তথ্য অনুযায়ী গত মাসে গড় মূল্যস্ফীতি ছিল 11.38 যা আগের মাসগুলোতে ছিল 10.5 বেশি। বন্যার কারণে বাজারে সবজি ও খাদ্যপণ্যের দাম বাড়তেই কয়েক মাসের মধ্যে তা কমে আসবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমি মনে করি যে ইনফ্লেশন ইজ গোইং টু কাম ডাউন। হোয়াট ইজ আওয়ার টার্গেট? আওয়ার টার্গেট ইজ 7% বাই এন্ড জুন and 5% definitely by next fiscal year. The exchange rate is stable, monetary policy is tight. I told the fiscal part that you must reduce your bank borrowing to give more space for the private sector. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নীতি সুদ হারের পরিবর্তনের পাশাপাশি মুদ্রানীতিও সংকোচনমূলক করা হয়েছে বলে জানান বিশ্লেষকরা। আগামী মাসে পেঁয়াজ, আলু সহ অন্যান্য পণ্যের সরবরাহ বাড়লে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো কমে আসবে বলেও মনে করেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মামলায় নাম থাকলে যাচাই না করে গণহারে কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন নতুন আইজিপি বাহারুল আলম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সেই বিষয়ে নতুন করে ভাববার সময় এসেছে বলে জানান তিনি। পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, নিরপেক্ষ নির্বাচন করার পূর্ণ সক্ষমতা রয়েছে বর্তমান পুলিশের। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। গণমাধ্যমের স্বাধীনতায় বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনায় তিনি মন্তব্য করেন। বক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবেলায় দেশের সংবাদ মাধ্যমগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা এবং নতুন বাংলাদেশে কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। জনকল্যাণমুখী গণমাধ্যম হিসেবে কাজ করতে না পারে তাহলে এই প্রতিষ্ঠানগুলি জনগণের অর্থে পরিচালিত না হওয়াটাই ভালো। আলোচনায় উঠে আসে অনুসন্ধানী সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা। গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সিনিয়র সাংবাদিকরা বলেন, সুযোগ সুবিধার কারণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে। সংবাদ মাধ্যমের একটা টেকসই মডেল দরকার। আপনি বেতন দেবেন না, ভাতা দেবেন না ঠিক মতন, আপনি একটা সাংবাদিকের অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করবেন না, তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে। কারণ বাড়ি ভাড়া বাকি থাকায় বাড়িওয়ালা তাকে বাসা থেকে বের করে দেবে, সাংবাদিক পরিচয় শুনলে বাসা ভাড়া দেবে না। এরকম নিরাপত্তাহীন অবস্থায় আপনি একজন সাংবাদিকের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতা আশা করতে পারেন না। আমাদের সাংবাদিকতায় যে দলীয় রাজনীতির প্রভাব, এটার জন্য রাজনৈতিক দলগুলি প্রধানত দায়ী না। সেলফ সেন্সরশিপ দুই কারণে হয়। ভয়ের কারণে হয় যারা ক্রিটিক করতে চায়, আর আনন্দের সঙ্গে সেলফ সেন্সরশিপ করে এরকম সংখ্যাভাব নাই। গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যাতে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হয়। আমাদের একটা ডিপ একটা ভয় হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে না আমাদের এই ফ্রিডমটাকে রোল ব্যাক করে। এই গভর্নমেন্টের সময় এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যাতে মিডিয়া ফ্রিডমটা সবাই প্র্যাকটিস করতে পারেন। বক্তারা বলেন, ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। অনুষ্ঠান শেষে মফস্বল ও জাতীয় পর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য কয়েকজন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, ইউনুস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টাগণ। সফরকালে তারা গ্রামীণ ব্যাংকের হেড অফিসে নোবেল গ্যালারি পরিদর্শন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্ণাঢ্য কর্মজীবন ও নোবেল বিজয়ের গল্প গাথা তুলে ধরেন। পরে উপদেষ্টাগণ ঢাকার উত্তরায় গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং এর বিভিন্ন কার্যক্রম এবং শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। এ সময় তারা গ্রামীণ ব্যাংক ও এর অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন সংকট নিরসনে দ্রুত যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে এই মত জানান সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বলেন, ইউক্রেনের সার্বিক অবস্থা শোচনীয়, তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এখনই মস্কো কিয়েভ বৈঠক প্রয়োজন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হচ্ছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে আগ্রহী। তার এই মনোভাবের কারণেই আগের অবস্থান বদলেছে ন্যাটো। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের 31 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল আহসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাব্লিউ কমিটির অনুমোদন দেন। এর আগে গত 8 নভেম্বর পুলিশ অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন হয়, যা পূর্ণাঙ্গ কমিটিতে রূপ পেল। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়। বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নবগঠিত এই কমিটি নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করবে। পার্টিক্স খেলার খবর। যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা অনূর্ধ্ব 21 হকি দলকে সংবর্ধনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৃহস্পতিবার দুপুরে ফাল্কন হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পুরো দলকে 5 লাখ টাকা আর্থিক পুরস্কার তুলে দেন তিনি। এ সময় প্রয়োজনে হকি দলের জন্য বিদেশি কোচের ব্যবস্থা করা হবে বলে জানান বিমান বাহিনী প্রধান। আমাদের নিজের কোচের বাইরে যদি আমাদের বাইরে থেকে কোচ নিয়ে আসতে হয়, সেটাও আমরা করব। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত এবং এখানে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলাগুলি, অনেক টেকনিক্যাল থেকে ফিজিক্যাল হয়ে গেছে, অনেক ফাস্ট হয়ে গেছে খেলা। তো ওদের সাথে আমরা সত্যি কম্পিট করতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ধর্ম ও মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। সংখ্যালঘুদের বিষয়ে অবাধ তথ্য পেতে ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, আগের বক্তব্যগুলো সরিয়ে ফেলার নির্দেশ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অসম্মান করায় ভারতের পণ্য বর্জনের আহ্বানে রিজভির দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার বিদেশে বসে উস্কানি দিচ্ছে অভিযোগ জয়নুল আবেদিন ফারুকের। এবং নিরপেক্ষ ভোট আয়োজনে পুলিশের সক্ষমতা আছে দাবি নতুন আইজিপি বাহারুল আলমের। মামলা যাচাই না করে গণহারে গ্রেফতার না করার নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।